এখানে সব ইয়াতেই যেমন ফিশারিজ আছে, প্রাণী সম্পদ আছে, তারপরে সমবায় তো আছেই, ওনারাই তো আয়োজক, কৃষি অফিসার সব। হ্যাঁ, কেন যে আমরা যখন স্বাবলম্বী হইতে চাই, মূলত স্বাবলম্বী যখন হইতে চাই, মূলত আমরা কৃষির উপরে ডিপেন্ড করি। ফিশারিজ এটা আলাদা ডিপার্টমেন্ট, কিন্তু এটাও কিন্তু কৃষির অন্তর্ভুক্ত। আমার প্রাণী সম্পদ এটা আলাদা ডিপার্টমেন্ট না, এটাও কিন্তু কৃষির অন্তর্ভুক্ত। কৃষি হচ্ছে সব মিলে কৃষি। যেমন যিনি গরু ছাগল পালেন উনিও কিন্তু একটা কৃষক, যিনি মাছের খামার করেন উনি খামারি এবং কৃষক, তাই না? মাছের খামারি এটা অনেকেই করতে পারেন, মানে সব মিলেই কিন্তু কৃষি। আর এই সাবজেক্টগুলি পড়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আছে, হবিগঞ্জে আছে। এই কৃষি বিশ্ববিদ্যালয়গুলো এই ইয়াগুলি পড়ায়, বিশেষ সাবজেক্টগুলি পড়ায়, কারণ এরা হচ্ছে কৃষি রিলেটেড জিনিস সবটাই। তো যেহেতু আমি প্রাণী সম্পদের, তো প্রাণী সম্পদ সম্পর্কে একটু আলোচনা করে তারপর একটা স্পেসিফিক জিনিসের উপরে আলোচনা করবো আর কি। তো প্রাণী সম্পদ মানে কি, যে এই প্রাণীটা তিনটা বৈশিষ্ট্য থাকলে এটা প্রাণী সম্পদ। চড়ুই পাখি কিন্তু প্রাণী সম্পদের অন্তর্ভুক্ত না। হ্যাঁ, কেন? যে চড়ুই পাখি তিনটা বৈশিষ্ট্য কি থাকতে হবে, যে সেটা হতে হবে পোষ মানতে হবে, গৃহপালিত হতে হবে, ঠিক আছে? 1 নম্বরে যাবো। হ্যাঁ, 2 নম্বর এটার বংশ বিস্তারটা মানুষের অধীনে হইতে হবে। ধরেন আমি চড়ুই পাখি দুটা খাঁচাতে বন্দি করে রাখলাম, দেখা গেল কি এরা ডিম পারলো কিন্তু ওই ডিম থেকে বাচ্চা হলো না। কাক দুইটাকে আটকে রাখলাম, হ্যাঁ, এরা ডিম পারবে কিন্তু কখনোই এই ডিম থেকে বাচ্চা হবে না, বুঝতে পারছেন? তাহলে এটা বংশ বিস্তারটা মানুষের অধীনে করতে পারতেছে না। 3 নম্বরে হচ্ছে কি, এটা দ্বারা আমরা আর্থিকভাবে বেনিফিট হব। হ্যাঁ, এই 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। এই 3টা বৈশিষ্ট্য যাদের থাকবে এরাই হচ্ছে প্রাণী সম্পদের অন্তর্ভুক্ত। এখন টিয়া পাখি আমি বিক্রি করি না, খাতাতে বইরে বইরা, হ্যাঁ, টিয়া পাখি বিক্রি করি, কিন্তু দেখা যাবে কি তাকে আপনি পোষ মানাতে পারতেছেন না, এই জন্য এটা প্রাণী সম্পদের অন্তর্ভুক্ত না, ঠিক আছে? আর্থিকভাবে আর্থিক জিনিস আছে, কিন্তু আরেকটা বৈশিষ্ট্য নাই, এই তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। তো এখন প্রাণী সম্পদের মধ্যে আমরা যেহেতু এটা অনেক বড় জিনিস, প্রাণী সম্পদ কিন্তু অনেক বড় জিনিস, বন্য প্রাণী সম্পদের অন্তর্ভুক্ত না। হ্যাঁ, খেক শিয়াল প্রাণী সম্পদের অন্তর্ভুক্ত না, ঠিক আছে? খেক শিয়ালকে আপনি পোষ মানাতে পারবেন না। অনেকখানে দেখি আর কি যে খেক শিয়াল পোষ মানায় ফেলছে, এটা হইতে পারে, কিন্তু সচরাচর খেক শিয়াল পোষ মানবে না। তো এটা যেহেতু অনেক বড় জিনিস, এখানে আমরা কয়েকটা ভাগ করে ফেলি। একটা হচ্ছে লার্জ এনিমেল, হাতি ঘোড়া, তারপরে কি বলে হাতি ঘোড়া মহিষ গরু, এগুলো হচ্ছে লার্জ এনিমেল। হাতি ঘোড়াও কিন্তু প্রাণী সম্পদের অন্তর্ভুক্ত। কেন? যে পোষ মানে তাকে বংশ বিস্তার করা যায়, তার দ্বারা আমরা আর্থিকভাবে লাভবান হই। কেমনে লাভবান হই? একসময় তো আমাদের কোনো ট্রান্সপোর্ট বলতে কিছু ছিল না, বাস, পরে মালগাড়ি বা ট্রাক এগুলো ছিল না। তার হাতিটা আমার কি কাজ করতো? ট্রাকের কাজ করতো। তো ট্রাক থাকা মানে কি আমার আর্থিক না, লাভ না? যার ট্রাকের মালিক সে তো মোটামুটি ধনী মানুষই, তাই না? তখন যার হাতি ছিল ট্রাকের মালিকের মতো আর কি। হ্যাঁ, এখন সেটা প্রচলনটা কম। তো এরপর হচ্ছে স্মল এনিমেল। স্মল এনিমেলের মধ্যে কি আছে? ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো। এরপরে আছে পেট এনিমেল। পেট এনিমেল কি? যেটা আসলে মূলত আমরা আর্থিকভাবে কোনো লাভবান হই না, কিন্তু শখের তোলার দাম কত? 80 টাকা। হ্যাঁ, কুকুর, বিড়াল, খরগোশ এগুলো হচ্ছে কি জন্য পালি? শখের জন্য পালি। হ্যাঁ, এটাও প্রাণী সম্পদের অন্তর্ভুক্ত, যেহেতু শখের একটা নিজস্ব একটা দাম আছে। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আপনি বিড়াল জবাই করে খান না, কিন্তু বিড়ালটা যা পালতেছেন আপনি শখের জন্য পালতেছেন, এটা এই জন্য এটা আর্থিক ভ্যালু আছে, এটা প্রাণী সম্পদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, আর হচ্ছে কি বার্ড লিখে এক নামে আমরা কি বলি? পোল্ট্রি। এক নামে বলি পোল্ট্রি। 9 ধরনের বার্ড প্রাণী সম্পদের অন্তর্ভুক্ত। 9 ধরনের বার্ড। এর মধ্যে কি আছে? মানে বার্ডগুলিকে সব এক নামে বলি পোল্ট্রি। আমরা তো পোল্ট্রি বলতে মুরগি বুঝি, তাই না? হ্যাঁ, ফার্মের মুরগি। আসলে পোল্ট্রি অত সহজ জিনিস না, অত ছোট জিনিস না, এটা হচ্ছে বড় জিনিস। 9 ধরনের বার্ড হচ্ছে পোল্ট্রি। 9 ধরনের বার্ড। 1 নম্বরে কি আছে? মুরগি। 2 নম্বরে মুরগি কিন্তু পোল্ট্রি, ঠিক আছে? হ্যাঁ, 2 নম্বরে হাঁস, এটাও পোল্ট্রি। 3 নম্বরে কবুতর, পোল্ট্রি। তারপরে 4 নম্বরে রাজহাঁস, পোল্ট্রি। কোয়েল পাখি, পোল্ট্রি। তারপরে ওই যে তিতির, পোল্ট্রি। এরপরে ওই যে চীনা হাঁস, এটাও পোল্ট্রি। তারপরে টার্কি, পোল্ট্রি। আর হচ্ছে
উট পাখি, এটাও পোল্ট্রি। উট পাখিকে আপনি ঘরে পালতে পারবেন, এটার বংশবিস্তার করাতে পারবেন, এটার বংশবিস্তার করাতে পারবেন। হ্যাঁ, ঘরে পালতে পারবেন, বংশবিস্তার করাতে পারবেন। তারপরে কি আর্থিকভাবে ভ্যালুয়েবল। উট পাখি একটা ডিম দিয়ে 6 জনে নাস্তা করে ফেলতে পারবে একটা ডিম দিয়ে। তাহলে এগুলি হচ্ছে এই 9 ধরনের বার্ড হচ্ছে প্রাণী সম্পদ। তাহলে জিনিসটা অনেক বড় হয়ে গেল না? একটা হচ্ছে গরুর সেক্টর, ধরেন লার্জ অ্যানিমেল সেক্টর, একটা ছাগলের বা স্মল অ্যানিমেল সেক্টর, একটা পেট অ্যানিমেল। এখন তো বিড়াল তো অনেকেই পালে, প্রচুর বিড়াল পালে। আমাদের অফিসে ইদানিং গরু ছাগলের ট্রিটমেন্টের চেয়ে বিড়ালের ট্রিটমেন্ট বেশি হয়। সত্যি সত্যি বিড়ালের ট্রিটমেন্ট বেশি হয় এখন। প্রায় দৈনিক 40টা 50টা বিড়াল আসে ট্রিটমেন্টের জন্য। 40টা 50টা, কল্পনা করা যায় বিড়ালের সংখ্যা এত বাড়ছে। অথচ বিড়াল কিন্তু আসলে প্রাণী সম্পদের অন্তর্ভুক্ত, কিন্তু এটা দ্বারা আমরা মূলত কিন্তু আর্থিকভাবে লাভবান হই না। হ্যাঁ, এক সময় চীন যে ধনী দেশ না, নাকি দরিদ্র দেশ? ধনী দেশ। এক সময় চীন গরিব দেশ ছিল। মাও সেতুং নামে এক ব্যক্তি চীনের প্রেসিডেন্ট ছিল। উনি প্রেসিডেন্ট হওয়ার পরেই চীনে পেট অ্যানিমেল পালা নিষেধ করে দিচ্ছে, কুকুর বিড়াল। কি ছবি তুলে এত বুঝলাম না, ভিডিও করতেছে মনে হয়। পেট অ্যানিমেল পালা নিষেধ করে দিচ্ছে কেন? যে এটা পশ্চিমা সংস্কৃতি, এবং চীন তো পশ্চিমার সাথে একটু দূরত্ব রাখে। তো মনে করছে যে পশ্চিমা সংস্কৃতি আমার দরকারটা কি? আর এটা দ্বারা তো কুকুর বিড়াল দিয়ে তো আমাদের কোনো আর্থিকভাবে লাভবান হয় না। একটা গরু খামারের একটা কি পরিমাণ লাভ! এই কয়েকদিন আগে আমাদের গোকর্ণা ঘাটে যে খামারটা, ওখান থেকে 300 গরু বিক্রি করা হয়েছে কোরবানির ঈদে। আমরা এভারেজে 70,000 টাকা দিয়ে আসলে গরু, ছোটখাটো গরু, হ্যাঁ, এভারেজে 1 লাখ টাকা ধরে নিলাম। কিছু আছে 1 লাখ টাকা বেশি, হ্যাঁ, 4 লাখ টাকা 5 লাখ টাকা। এভারেজে আমি 1 লাখ টাকা ধরে নিলে 300 গরুর দাম কত? 3 কোটি টাকা। 3 কোটি টাকা। তো এইগুলো হচ্ছে দেশের জন্য ভ্যালুয়েবল জিনিস। এই জন্য প্রাণী সম্পদ আমরা ওগুলিকেও প্রাণী সম্পদ ধরি, পেট অ্যানিমেল, কিন্তু আসলে মূলত নজর দিব আমাদের যেটা আমাদের অর্থনৈতিকভাবে হ্যাঁ গুরুত্ব রাখে। হ্যাঁ, এক সময় আমরা কি কোরবানির সময় কি করতাম? গরু আমদানি করা লাগতো কিনা? এখন কি করা লাগে? এখন কোরবানির সময় কি হয় জানেন? উল্টা হয়। এক সময় গরু আমদানি করতে হইতো না, এখন কোরবানির সময় আমাদের কি বলে বিজিবি, তারপরে আমাদের প্রাণী সম্পদ দপ্তর, এরপরে মিটিং হয়। কেন মিটিং হয়? সীমান্ত পাহারা দেওয়ার জন্য মিটিং হয়। কেন সীমান্ত পাহারা দেবো কেন কোরবানির সময়? গরু না আসে। আসলে কি হবে? কারণ যিনি যেটা খাচ্ছেন না, আমি ধরেন গরু খাই না, তাহলে এই গরুটা 7-8 বছর পর্যন্ত সে প্রোডাকশনে থাকবে। প্রোডাকশন মানে কি? দুধ দিবে, বাচ্চা দিবে, এই। এরপরে তার প্রোডাকশনে নাই। ষাঁড় গরুটা তো প্রোডাকশনে নাই। ষাঁড় গরুটা বীজ দেয়, ঠিক আছে? বীজের কিন্তু অনেক দাম, জানেন? ষাঁড় গরুর দাম কিন্তু গাভীর চেয়ে বেশি। হ্যাঁ, এটা ভিন্ন জিনিস, পরে বুঝে বলবো। এখন 8 বছর পর্যন্ত আমি গরুটা পাললাম, এর থেকে আমিও বেনিফিটেড হইলাম, সেও তারও খাবার দিলাম, সেও বেনিফিটেড হলো। এরপরে গরুতে 20 বছর বাঁচে, তার বাকি 12 বছর তাকে শুধু শুধু খাওয়ান। হ্যাঁ, কারণ তার আগে তো আপনি খাইতে পারতেছেন না, জবে খাইতে পারতেছেন না। এখন কি করবেন? এখন আমি কোনো না কোনো ভাবে সীমান্তর এই পাশে একটু ঠেলা দিয়ে দিলেই বাংলাদেশে বললো, বাংলাদেশে তো আর এটার সমস্যা নাই, হ্যাঁ, জবে করে খেয়ে নেবেন। তো এই জন্য কোরবানিদের সময় গরু সস্তাতে আমাদের এখানে চলে আসতে চায়। এখন সস্তাতে চলে আসলে ক্ষতিটা কি হবে? আমি যেই গরুটা পালতেছি, আমি পালতেছি না, আমি 300 গরু পালতেছি আমার খামারে, 300 গরু পালতেছি। যে ওখান থেকে গরু